নমস্কার। গল্পালাপ সিরিজের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। কোভিড-19 জালে জড়িয়ে ভারত তথা বিশ্বজুড়ে যে লকডাউন চলছিল তা এখন অনেক শিথিল। লকডাউন পর্বে অবসর সময়কে কাজে লাগিয়ে আমরা গল্পের মাধ্যমে যে অডিও প্রেজেন্টেশন শুরু করেছিলাম, কর্মব্যস্ততার মধ্যেও সেটি বজায় রাখার চেষ্টা করেছি। আজকের গল্প কল্পবিজ্ঞানের স্রষ্টা জুল ভার্নের কাহিনী অবলম্বনে দ্য স্টর্ম। গল্প পাঠে তন্ময়, বিভিন্ন চরিত্রে সায়ন্তনী, পৌলমী ও তিতাস। গল্পের শুরু লাকট্রপ নামক একটি শহরে। ক্রিমরিয়ান যুগের ভগ্নস্তূপের উপর গম্বুজের মতো কতগুলি কেল্লা নিয়ে এই অভিশপ্ত শহর। নিকটবর্তী কোনো এক আগ্নেয়গিরি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার অগ্নিলীলা শুরু করার। ঝড় আর বৃষ্টির দাপটে প্রকৃতি যেন তাণ্ডব নৃত্য শুরু করেছে। দূরে কোথাও বাজছে মস্ত এক ঘণ্টা। অলক্ষণে এই পরিবেশে এক নির্মম হাতছানি নিয়ে অপেক্ষা করছে একটি অদ্ভুত বাড়ি, নাম ৬-৪। শুরু হচ্ছে দ্য স্টর্ম। দরজায় টোকার শব্দ। কে যেন সমানে আঙুলের গাঁট ঢুকে চলেছে ৬-৪ ভবনের সংকীর্ণ সদর দরজায়। মেসাকজিওর স্ট্রিটের বাঁদিকের কোণে রয়েছে অদ্ভুত এই ৬-৪ ভবন। অদ্ভুত হলেও তামাম লাকট্রপ শহর জুড়েও এমন আরামপ্রদ ইমারত আর দুটি পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আরামপ্রদ শব্দটা এই শহরের অভিযানে আছে কিনা সন্দেহ। যদিও বেশ সমৃদ্ধ শহর, মাত্র ১০০০ কয়েক বাসিন্দা সমৃদ্ধিজনিত যদিও, তাহলেও সমৃদ্ধ তো বটেই। আঙুল ঠোকার প্রত্যুত্তর এলো নেকড়ে গর্জানির মতো সারমেয় হুঙ্কারে। গুরুগম্ভীর গলায় গর্জে উঠল একটা কুকুর। নিশীথ রাত যেন শিহরিত হলো একটানা সেই গজরানি। বর্বর বুনো ক্ষুধিত নেকড়ের গলায় শোনা যায় রক্ত জল করা এহেন হুঙ্কার। তারপরেই দাঁড়াম করে খুলে গেল একটা কাঁচের সারসিট ৬-৪ ভবনের সদর দরজার ঠিক মাথায়। নেকড়ে গর্জানির সঙ্গে গলা মিলিয়ে খেকিয়ে উঠল একটা বদমেজাজি কণ্ঠস্বর। ভিখারিগুলোকে শয়তানে নেয় না কেন রে? সর্বাঙ্গে শতচ্ছিন্ন বর্ষাতি মুড়ে একটি ছেলে ঠকঠক করে কাঁপছিল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। করুণ কণ্ঠে বললে, ডাক্তার ট্রিফোগাস কি আছেন? আছেন বটে, নেইও বটে। টাকা না থাকাটা নির্ভর করছে তার ইচ্ছার উপর। বাবা মরে যেতে বসেছে, তাই এলাম। কৃতার্থ করেছ। পটল তুলছে কোন চুলোয়? ভালগানিওতে, এখান থেকে ৪ কার্টেস দূরে। নাম কি তোমার বাবা? হট কার্টিপ। বড় নির্দয় পুরুষ এই ডাক্তার ট্রিফলগাস। সমবেদনা বস্তুটা একেবারে নেই অন্তরে। নগদ টাকা না পেলে রুগী দেখতে বেরোন না, তাও অগ্রিম দেওয়া চাই। ভদ্রলোকের কুকুরটারও হৃদয় আছে, তার নেই। কুকুরটার নাম হার্জক। বয়স হয়েছে বুলডগ আর স্প্যানিয়েলের সংমিশ্রণ। শুধু অগ্রিম নগদেই সন্তুষ্ট নন ডাক্তার, দক্ষিণাও আকাশ ছোঁয়া। এক এক রকম রোগের জন্য এক এক রকম দক্ষিণা। টাইফয়েডের ক্ষেত্রে যা, হৃদরোগ হলে তার বেশি। ডজন ডজন রোগ দরকার মতো বানিয়ে নেন ডাক্তারবাবু।
দক্ষিণা ধার্য করেন খেয়াল খুশি মতো। কোনো বাধা ধরা নিয়ম নেই, খেয়াল খুশি মতো টাকা চাইবেন। রুগী মরুক আর বাঁচুক তাতে তার বয়ে গেল। ভটকার তীফ তার চাহিদা মেটাতে পারার মতো লোকই নয়, একেবারেই ছাপোষা। ছেঁড়া কাঁথাই তার সম্বল, তার উপর রাবণের গোষ্ঠীর মতো বিরাট ফ্যামিলি। দূর দূর, এরকম মক্কেলের রোগ সারাতে এই দুর্যোগের রাতে বেরোনো যায়? বয়ে গেছে ডাক্তারবাবু। তাই বিমুখ হতে হলো বেচারা ছেলেটিকে। শুতে শুতে আপন মনেই ঝাল ঝাড়তে লাগলেন ডাক্তার। খামোখা ঘুমটা ভাঙালো হারাম চাঁদা। এমন ঝড় বাদলার রাতে বিছানা ছেড়ে ওঠার দামই তো পাক্কা 10 পেয়েছে। 20 মিনিট যেতে না যেতেই আবার 6-4 ভবন মুখরিত হলো ঠকাঠক ঠকাঠক শব্দে। আবার কোন অনামুখ আঙুলের গাঁট ঠুকছে সংকীর্ণ সদর দরজায়। আগন্তুকের মুন্ডপাত করতে করতে শয্যা ত্যাগ করলেন ডাক্তারবাবু। জানলা দিয়ে ঝুঁকে তাকালেন নিচের দিকে। আমি ভট কার্তিফের বউ। অপদার্থ ভাত কাটছে। হ্যাঁ, আপনি না এলে যে তার মৃত্যু অবধারিত ডাক্তারবাবু। তাহলে তাই হোক, তুমিও তার বিধবা হও। এই 20 ফেজার্সটুকু নিন। চার কাঠের রাস্তা ছেড়িয়ে ফল কাঠ নিয়ে যাওয়ার দাম মোটে 20 ফেজার্স। দোহাই আপনার। জাহান্নামে যাও। আবার দরাম করে বন্ধ হলো জানলার পাল্লা। ভেবেছে কি ভট কার্তিফের ভাবি বিধবা মাত্র 20টা ফেচার্স নিয়ে এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য? এই ঠান্ডায় হাত পায়ের গাঁট ফুলতে পারে, তার দাম মোটে 20টা ফেচার্স। রাত কাবার হলেই তো বেতো এরজিনগভের ঘাড় মুচড়ে 50 ফ্রেচার্স আদায় হবে। প্রতি ভিজিটে করে 50টা ফ্রেচার্স আদায় করে চলেছেন ডাক্তারবাবু বেতো বড় লোকটার কাছ থেকে। সুতরাং ঝড় বাদলার রাতে 20টা ফ্রেচার্সের জন্য এত কষ্ট পোহানোর কোনো মানে হয়? 50 ফ্রেচার্সের শোক স্বপ্নে মশগুল হয়ে ফের শয্যা গ্রহণ করলেন সদাশয় ডাক্তার। বৃষ্টি আরো চেপে এল, আর তারপরেই আবার দরজায় এবার আঙুলের যে 3টে টোকা ধ্বনিত হলো তা আগের শব্দগুলোর চেয়ে জোরদার। যে হাতে টোকা পড়েছে সে হাত যেন অনেক বলিষ্ঠ, নিষ্কম্প। ডাক্তার তখন নাক ডাকছেন। ওই রকম বিকট আওয়াজে তার নিদ্রাভঙ্গ হলো। সঙ্গে সঙ্গে সপ্তমে উঠল মেজাজ। এক ঝটকায় জানলার পাল্লা টেনে খুলতেই মেশিন গান বর্ষিত এক ঝাঁক বুলেটের মতো মত্ত ঝড় সবেগে প্রবেশ করলো 6-4-এ। আবার আবার কে রে ওখানে? অপদার্থটার মা। আবার হ্যাঁ, জাহান্নামে যা তোরা। মেয়ে বউ তোকে নিয়ে একসঙ্গে জমের বাড়ি যাক। জমের বাড়ি যাক না, ওই হাড় খাবাকে ফট কাটে। হার্টের রোগটা ভীষণ বেড়েছে আমার ছেলেটার। স্ট্রোক। গোল্লায় যা, গোল্লায় যা, গোল্লায় যা। তাকে এনেছি, আপনি না এলে আমার বৌমা হারাবে তার স্বামীকে, আমার নাতি হারাবে তার বাপকে, আর আমি হারাবো আমার ছেলেটাকে। বুড়ির গলার আওয়াজটা যেন কেমন তো করুণ কিন্তু ভীষণ। দারুণ ঠা জলে ভিজে রক্ত জমে যাওয়ার জন্য কণ্ঠস্বর ওই রকম হয়ে গেছে বোধহয়। হাড় পর্যন্ত কাঁপছে নিশ্চয়, ঠকঠক করে বৃষ্টির জল গা পর্যন্ত ভিজিয়ে দেওয়ার জন্য। রোগ রোগ হয়েছে তো? তাহলে
200 ফেরজাত লাগবে। হৃদয়হীন ডাক্তার বললেন আপদ বিদায় করার জন্য। অত তো নেই, কুড়িয়ে বাড়িয়ে এনেছি মোটে 120। তবে সরে পড়ো। বলার সঙ্গে সঙ্গে আবার ঝনাত করে বন্ধ হয়ে গেল শাসি জানলা। কিন্তু পরক্ষণেই টাকার লোভ কিলবিল করে উঠল অর্থলোভী ডাক্তারের মাথায় 1,20,00,000 কোষে। 120 ফ্রেকচার্সই বা কম কিসে? মাত্র 1.5 ঘন্টার পথ, আর 8 ঘন্টার রোগী দেখা। ঘন্টায় 7 ফ্রেকচার্স নেহাত কম নয়। মিনিটে 1 ফ্রেকচার্স সামান্য যদিও, তাহলেও হাতের লক্ষ্মী পায়ে ঠেলা কি উচিত? কাজেই আর শয্যা অবধি অগ্রসর হলেন না পয়সা পিশাচ ট্রিপলগাস। জামা কাপড় চাপিয়ে নিলেন শ্রীঅঙ্গে, পায়ে গলালেন উরু পর্যন্ত ঢাকা বিরাট চামড়ার বুট। গ্রেট কোটে সর্বাঙ্গ আবৃত করে মাথায় পড়লেন টুপি, হাতে দস্তানা। মেটেরিয়া মেডিকা নামক ডাক্তারি বইটার খোলা 197 পৃষ্ঠার পাশেই জ্বলন্ত লণ্ঠনটা রেখে বেরিয়ে এলেন সদর দরজায়। থমকে দাঁড়ালেন চৌকাঠে। 80 বছর বয়সে ভারাক্রান্ত বুড়ি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে তার সামনে। কোথায় 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 তোমার 120 ফেরজাত? ঈশ্বর যেন আপনাকে 100 গুণ টাকা দেয়। ঈশ্বর, ছ ছ ছ। ঈশ্বরের টাকার রং কেউ কখনো দেখেছে? এইভাবে রোজগার করতে হয়। ঈশ্বরের বয়ে গেছে। শীষ দিয়ে হারজবকে ডেকে নিলেন ডাক্তার। একটা জ্বলন্ত লণ্ঠন ঝুলিয়ে দিলেন তার মুখে। সমুদ্রের ধার বরাবর রাস্তা দিয়ে চললেন রুগী দেখতে। পেছন পেছন নিঃশব্দ চরণে হাঁটতে লাগলো বুড়ি, বয়সের ভারে নুয়ে পড়েও অদ্ভুত দৃঢ় যার প্রতিটি পদক্ষেপ। ঝড় বৃষ্টির যুগল দৌড়াতে উন্মত্ত এহেন আবহাওয়া কল্পনারও অতীত। মত্ত প্রভঞ্জন মুহুর্মুহু বাজিয়ে চলেছে ঘন্টা ঘরের ঘন্টাগুলো। খুবই অশুভ লক্ষণ। তবে কি জানো, ডাক্তার ট্রিপলগাস কুসংস্কার মানেন না, কিছুই মানেন না তিনি। এমনকি নিজের এই চিকিৎসা বিজ্ঞানটার ওপরেও নেই বিন্দু বিসর্গ আস্থা। প্রয়োজন শুধু টাকার। বিজ্ঞানটাকে কাজে লাগিয়ে যতখানি দহন করে নেওয়া যায় আর কি। যেমন আবহাওয়া তেমনই রাস্তা। ঢিবি ঢিবি পাথরগুলো পিচ্ছিল হয়ে রয়েছে সামুদ্রিক শ্যাওলায়। পদে পদে পা হরকে যাচ্ছে, গোড়ালি ফচকে যাচ্ছে। সেই সঙ্গে মচাত মচাত করে আগ্নেয় ছাইয়ের গাদা ভাঙছে বুটের তলায়। আলোর কণাও নেই কোথাও। সামনের ওই ঝুলন্ত লণ্ঠনটি চালা, ঝুলছে আর দুলছে হারজফের দাঁতের ফাঁকে। হাওয়ার ঝাপটায় দপদপ করে উঠছে মাঝে মাঝে। এই বুঝে গেল নিভে। অনেক দূরে অবশ্য আকাশ লণ্ঠন জ্বলে উঠেছে ঝিলিক মেরে আগ্নেয়গিরির মাথায়। আগুনের তীব্র শিখা ধেয়ে যাচ্ছে মেঘলোক লক্ষ্য করে। কি আছে ওই আগুন পাহাড়ের জঠরে তা কেউ জানে না। নিতল জ্বালামুখের অতল গহ্বর হয়তো আস্থানা নিয়েছে পাতালবাসীদের আত্মারা। মাঝে মাঝে বেরিয়ে এসে বাষ্পাকারে ছড়িয়ে পড়ে মর্তলোকে, উঠে গিয়ে ছেয়ে ফেলে আকাশ বাতাস। কিন্তু পাতাল রহস্য নিয়ে তখন মাথা ঘামানোর সময় কোথায় ডাক্তারের? গড় করে 120 ফ্রেকচার্স পকেটে গুজে হন হন করে চলেছেন তো চলেছেন। বন্ধুর পথে দৃঢ় পদক্ষেপে মার্জার গতিতে অনুসরণ করে চলেছে নিশীথ রাতের বৃদ্ধা। কুকুর মহাশয় এতক্ষণ পরম উৎসাহে দৌড়াচ্ছিলেন অনেক আগে আগে। এবার যেন তার উৎসাহেও ভাটা পড়েছে। পিছিয়ে এসেছে ডাক্তারের সান্নিধ্যে, বারে বারে মুখ ফিরিয়ে চাইছে। নীরব কুকুর
অদ্ভুত চাহনির মধ্যে দিয়ে যেন বলতে চাইছে, মন্দ কি প্রভু, সিন্ধুকে তো জমা হলো 120 প্রেচার্স, এইভাবে তো কপাল ফেরাতে হয়। বিন্দু বিন্দু বাড়ি নিয়েই তো সিন্ধু তৈরি হয়, ছোট্ট ছোট্ট পাথর নিয়ে হিমালয়। এই টাকায় আঙুরের বাগানটা আরো কয়েক বিঘে বাড়িয়ে নেওয়া যাবে, রাতের খানায় আর একটা বাড়তি পথ যোগ করা যাবে, নেওয়াটা হারজাফের কপালেও জুটবে বাড়তি কয়েকটা হাত। বড়লোক পঙ্গু দেখলেই দুয়ে নিন, রক্ত মক্ষণ করে ছাড়ুন তাদের মানি ব্যাগে। হঠাৎ দাঁড়িয়ে গেল নিশীথরাতের বৃদ্ধা, আঙুল তুলে দেখালো ছায়া মায়ার মধ্যে একটা লালচে আলো। এসে গেছে অপদার্থ ভটকার্তিপের দিন নিবাস। ওই ওই বাড়িটা তো শুধলেন ডাক্তার, হ্যাঁ, জবাব দিলেন বৃদ্ধা। অমনি গলার মধ্যে গড় গড় আওয়াজ করে উঠল হারজব। আর ঠিক তখনই আচম্বিতে বজ্র গর্জনে মেদিনী কাঁপিয়ে দিল আগুন পাহাড়, যেন পাহাড়ের মূল পর্যন্ত থরথরিয়ে কেঁপে উঠল লক্ষ বিস্ফোরণে। ফলে পায়ের তলার মাটি দুলে উঠল ভীষণ ভাবে। বিজলি সম আগ্নেয় শিখার একটা তীর্যক রেখা চকিতে ধেয়ে গেল মাথার ওপরকার মহাকাশ অভিমুখে। ছিন্ন ভিন্ন হয়ে গেল মেঘলো। ওই রকম একটা বেমক্কা ধাক্কায় কোনো ভদ্রলোক খাড়া থাকতে পারেন না ধরিত্রীর বুকে। অর্থবিচাস চিকিৎসকেও কপাত ধরণী দলে হতে হলো চোখের নিমেষে। মুখ থুবড়ে পড়েই আগ্নেয়গিরির গুষ্টির তুষ্টি করতে করতে টলতে টলতে কোনো রকমে উঠে দাঁড়ালেন ডাক্তার। পুরী কোথায়? এই তো ছিল, এখন নেই। অদৃশ্য হয়ে গেল নাকি? না, নক্ষত্র বেগে উড়ে গিয়ে মিলিয়ে গেল কুণ্ডলী পাকিয়ে ওঠা কুয়াশা পুঞ্জের মধ্যে। কুকুরটা অবশ্য রয়েছে, তবে আশ্চর্য পরিবর্তন এসেছে সারা দেহে। শিরদাঁড়াটা ধনুকের মতো বেঁকিয়ে ভর দিয়ে রয়েছে পেছনের দুপায়ের উপর। ফাঁক হয়ে গেছে চোয়াল। হাওয়া মুখ থেকে ঠিকরে গিয়ে নিভে গিয়েছে লণ্ঠনটা। ব্যাপার। খেকিয়ে উঠে তারা লাগালেন ডাক্তার। চালিয়ে যা। হাজার হোক বেইমানি করা মানায় না তাকে। সাধু সুনাম বিঘ্নিত করতে চান না বৃদ্ধার আকস্মিক রহস্যময় অন্তর্ধানে। দক্ষিণা নিয়ে এসেছেন যখন, কর্তব্য তো করতেই হবে। মাত্র আধ কার্টেজ দূরে টিম টিম করে জ্বলছে লাল আলোটা। সামান্য একটা আলোর কণা, মুমূর্ষের লণ্ঠনের আলো নিশ্চয়, অথবা মরে কাঠ হয়ে যাওয়া হট কার্তিফের মরার পাশে জ্বালিয়ে রাখা রয়েছে ম্লান দীপশিখা। বুড়ি কিন্তু শর্টকান দেওয়ার আগে ওই বাড়ি দেখিয়ে দিয়ে গেছে, ভুল হবার কথাই নয়। বর্ষাধারার মধ্য দিয়ে ডাক্তার কর্তব্য সমাপন করতে এগিয়ে চললেন দ্রুত চরণে। দূরত্ব কমে আসার সঙ্গে সঙ্গে বাড়িটার চেহারাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। ন্যাড়া শহরতলিতে নিঃসঙ্গ একটা আলয়, তবে একটা অদ্ভুত সাদৃশ্য দেখে ফটকা লাগলো ডাক্তারবাবু। লাকড্রপে তার নিজের 6-4 ভবনের সঙ্গে হুবহু মিল রয়েছে বাড়িটার। সামনের জানালাগুলোর প্যাটার্ন একই, ধনুকের মতো খিলেনওয়ালা দরজাটাও একই রকমের। ঝড়ের দাপটে তাড়াতাড়ি যেতেও পারছেন না ডাক্তার। হাওয়া ঠেলে এগোতে গিয়ে দম বেরিয়ে গেল তার। তবুও যেতে হবে, কর্তব্য বড় কঠিন। এসে গেছে সদর দরজা। আধ খোলা পাল্লা দুটো ঈষৎ ঠেলে ভেতরে ঢুকতে না ঢুকতেই
ঝড়ের ধাক্কায় তামাশ করে দুটো পাল্লাই বন্ধ হয়ে গেল পেছনে। অনুগত সারমেয় হারজব রয়ে গেল বাইরে। থাকুক, তার হাঁক ডাক তো শোনা যাচ্ছে ভেতর থেকেও, তবে মাঝে মাঝে গলায় ছিপি আটকে যাচ্ছে যেন। কোরাস গান গাইতে গাইতে ছেলেরা যেমন বিরতি নেয়, হারজব তেমনি ঘেউ ঘেউ গড় গড় ডাকের বিরতি দিচ্ছে থেকে থেকে। কিন্তু এ কোথায় এসে পড়লেন ডাক্তারবাবু? ভারী অদ্ভুত ব্যাপার তো। যে কেউ এই অবস্থায় বলে বসবে, আরে এ তো ডাক্তার ত্রিফলকাসেরই বাড়ি। এতটা পথ হেঁটে যেন ফিরে এসেছেন স্বগৃহেই। কিন্তু পথ তো তিনি হারাননি, একবারও বাঁকও নেননি। ভয়লকার্নিয়তেই যে তিনি পৌঁছেছেন, লাকট্রপে ফিরে যাননি, তাতে কোনো সন্দেহই নেই। তা সত্ত্বেও ওই তো সেই অলিন্দ, মাথার উপর ধনুকাকৃতি সিলিং, একই কাঠের সোপান শ্রেণী, বহু হাতের ঘষা খেয়ে হয়ে এসেছে রেলিং এর কাঠ। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন বিমূঢ় ডাক্তার, পৌঁছলেন একটা চাতালে। সামনেই একটা দরজা, ক্ষীণ আলো রয়েছে দরজার মাথায়, ঠিক যেমনটি থাকে ৬-৪ ভবনে। মরীচিকা দেখছেন নাকি ডাক্তার? চক্ষুভ্রম আক্রান্ত হয়েছেন? ম্যারম্যারে আলোয় কিন্তু ঘরের প্রতিটি সামগ্রী চিনতে পারলেন এক পলকেই। ওই তো সেই হলুদ সোফা সেট, ডান দিকে কাঠের প্রাচীন বাক্স, বাঁ দিকে লোহা বাঁধাই সিন্ধুক, যে সিন্ধুকে তিনি ফিরে গিয়ে ১২০ ফ্রেজার সযত্নে সাজিয়ে রাখবেন মনস্থ করে রেখেছেন। ওই তো তার প্রিয় হাতল চেয়ার, চামড়ার বালিশগুলো সাজানো রয়েছে একই কায়দায়। বঙ্কিম পথ টেবিলটাও তো তার। পাশেই লণ্ঠনের গা ঘেঁষে ১৯৭ পৃষ্ঠায় খোলা রয়েছে তার মেটারিয়া মেটিকা গ্রন্থটা। হলো কি আমার? কি হলো আমার? নিজের কানেই নিজের কথা অদ্ভুত শোনালো ডাক্তারের। এরকম হতভম্ব জীবনে তিনি হননি। সেই সঙ্গে ভয়ও পেয়েছেন। বিপদের ঘন্টা বাজছে মস্তিষ্কের কোষে কোষে, বিস্ফারিত হয়েছে চোখের কনিনিকা। সারা দেহটা যেন গুটিয়ে ছোট হয়ে আসতে চাইছে আগুয়ান বিভীষিকার দ্রিমি দ্রিমি পদসঞ্চারে। শীতল ঘামে সপসপে হয়ে উঠেছে গায়ের চামড়া। ক্লেদাক্ত দেহে অনুভব করছেন বিচিত্র রোমাঞ্চ, লোম হর্ষক অনুভূতি। খাড়া হয়ে উঠেছে প্রতিটি লোম। ধত্তর, হাতের কাজটা চটপট সেরে ফেলা যাক। লণ্ঠনের তেল নিশ্চয় নিঃশেষিত প্রায়। শিখা নিভু নিভু, নিভু নিভু মুমূর্ষের জীবন দীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পালঙ্ক তো তারই। হ্যাঁ, তারই এমন কারুকাজ করা পায়া, বাহারি চন্দ্রাতপ, চারপাশে ঝুলন্ত ফুলের এমব্রয়ডারি করা পর্দা। এ সবই তো তার প্রিয় সজ্জার চেহারার। ভারী আশ্চর্য তো, অপদার্থ ভটকার্তিব এমন সজ্জার মালিক। এ তো ভাবাও যায় না। সত্যি কি তাই? হাত কাঁপছিল ডাক্তারের। কম্পিত হাতে পর্দা খামচে ধরে সরিয়ে দিলেন। আস্তে আস্তে দৃষ্টি নিক্ষেপ করলেন ভেতরে। সর্বাঙ্গে চাদর মুড়ি দিয়ে শুয়ে মুমূর্ষ ব্যক্তি শুধু মুন্ডুটা বার করে রেখেছে। নিঃস্পন্দ দেহ, শেষ নিঃশ্বাস ত্যাগের আর বুঝি বিলম্ব নেই। ঝুঁকে পড়লেন ডাক্তার। পর মুহূর্তেই বিকট বিকৃত আর্তনাদ বেরিয়ে এলো তার গলা চিরে। আর্তনাদের সঙ্গে পাল্লা দিয়ে সঙ্গে সঙ্গে বাইরে থেকে অদ্ভুত স্বরে ডেকে উঠল কুকুরটা। পুঞ্জীভূত অমঙ্গলের সূচনা ঘটল যেন সেই অস্বাভাবিক ঘেউ ঘেউ ডাকের মধ্যে দিয়ে। মুমূর্ষ ব্যক্তি
ডাক্তার ট্রিপল গাছ স্বয়ং, অপদার্থ ভট কার্তিক নয়। স্ট্রোক হয়েছে তার নিজের, সেরিব্রাল অ্যাপোপ্লেক্সি। করোটিরন্ধ্রে সহসা সঞ্চিত হয়েছে তরল, পক্ষাঘাতে অবশ হয়েছে দেহের বিপরীত পার্শ্ব। না, আর কোনো ভ্রান্তি নয়, তার নিজের মুমূর্ষু অবস্থাতেই ডেকে পাঠানো হয়েছে তাকে রোগ নিদানের জন্য। তার নিজের চিকিৎসার জন্যই তার পকেটে দেওয়া হয়েছে 120 ফ্রেচার্স। অথচ হৃদয়হীন ডাক্তার আসতেই চাননি, অপদার্থকে শেষ চিকিৎসা দিতে চাননি। এখন দেখছেন মৃত্যুর সামনে নিজেকেই। যেন উন্মাদ হয়ে গেলেন ডাক্তার ট্রিপল গাছ। চিন্তা বুদ্ধি যেন লোপ পেল, অসাড় হয়ে এলো শিরা উপশিরা, কোষ অঙ্গ প্রত্যঙ্গ সব। স্বচক্ষে প্রত্যক্ষ করলেন মিনিটে মিনিটে বর্ধিত হচ্ছে তার মৃত্যুর লক্ষণ। নিজের শক্তি যে শুধু তিরোহিত হচ্ছে তা নয়, হৃদঘাত আর শ্বাস প্রশ্বাসও যেন স্তিমিত হয়ে আসছে, জীবনের ছন্দ হারিয়ে ফেলছে। অথচ তিনি যে আসলে কে, এ বিস্মৃতি এখনো আচ্ছন্ন করেনি তার চেতনা। সজ্ঞানে অসহায় অবস্থায় উপলব্ধি করছেন এবং প্রত্যক্ষ করছেন নিজেরই মৃত্যু। কি করবেন এখন? হিসেবি হাতে রক্তমক্ষণ করে রক্তের চাপ কমিয়ে দেবেন? তিল মাত্র দ্বিধা মানেই কিন্তু জীবনদীপ নিভে যাবে ডাক্তার ট্রিপল গাছের। ক্ষিপ্র হস্তে যন্ত্রের বাক্স খামচে ধরলেন ডাক্তার। এক ঝটকা একটা ল্যান্সেট টেনে নিয়ে চিরে দিলেন একটা শিরা তারই দ্বিতীয় সংস্করণের বাহুতে। কিন্তু রক্ত তার প্রবাহিত হচ্ছে না, তার নিজের বাহুতেও না। উন্মাদের মতো খুঁজতে লাগলেন দ্বিতীয় সংস্করণের বক্ষদেশ, কিন্তু উপলব্ধি করলেন তার নিজের বক্ষদেশের উত্থান পতন থেমে আসছে একটু একটু করে। উত্তাপ সঞ্চারণ করলেন দ্বিতীয় সংস্করণের পায়ের চেটোয়। অনুভব করলেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে তার নিজেরই পায়ের চেটো। তারপরেই আপ্রাণ চেষ্টায় শরীরটাকে শয্যা থেকে তুলে ধরলো তার দ্বিতীয় সংস্করণ। ছটফট করতে করতে সারা দেহটাকে দুমড়ে মুচড়ে তেবড়ে বেঁকিয়ে শুরু হয়ে গেল হাড়ে হাড়ে ঠোকাঠুকি, দাঁতে দাঁতে ঘষাঘষি। তারপর চিকিৎসা শাস্ত্রে এত পাণ্ডিত্য সত্ত্বেও কিন্তু পরক্ষণেই মারা যেতে হলো ডাক্তার ট্রিপল গাছকে, এবং তার নিজের হাতেই। ঝড় আর বৃষ্টি, হাহাকার আর আর্তনাদ, উল্লাস আর উল্লম্ফনে মেতেছে যেন বিশ্ব চরাচর। ভলকে ভলকে অগ্নিশিখার আতশবাজির রোশনাইতে উৎসবের আসর সাজিয়ে ফেলল আগ্নেয় পাহাড়ের আকাশ। পরের দিন সকালে ৬-৪ ভবনে একটাই মৃতদেহ পাওয়া গেল, ডাক্তার ট্রিপল গাছের। সব জানে চাপিয়ে মহা আড়ম্বরে শবদেহ নিয়ে যাওয়া হলো ল্যাকটপ সমাধি ক্ষেত্রে, যে সমাধি ক্ষেত্রে তিনি নিজেই প্রেরণ করেছিলেন বহু ব্যক্তিকে। হাড়জব সম্পর্কে লোকের বিশ্বাস, আবার নাকি তাকে দেখা গেছে শহরতলিতে দাঁতে কামড়ে জ্বলন্ত লণ্ঠন নিয়ে টহল দিয়েছে মাঠে ঘাটে পথে প্রান্তরে। পতিত আত্মার মতোই ঘেউ ঘেউ ডাকে খান খান করে চলেছে নিশীথ রাতের থমথমে নীরবতা। ঘটনাটা কতখানি সত্য আমার তা জানা নেই, তবে ভালসিন দেশে এরকম অনেক অদ্ভুত ঘটনাই তো ঘটে, বিশেষ করে লাকট্রপের আশেপাশে। তবে হ্যাঁ, ম্যাপে খুঁজতে যেও না এ শহরকে। বিশ্বের শ্রেষ্ঠতম ভূগোল বিশেষজ্ঞরাও আজ পর্যন্ত শহরটার অক্ষাংশ, এমনকি দ্রাঘিমা সম্বন্ধেও একমত হতে পারেননি। শেষ হলো দ্য স্টর্ম। রচনা জুল ভার্ন, গল্প পাঠে ও ওয়ার্ড কার্টিফের ছেলের চরিত্রে তন্ময়, ডক্টর ট্রিপল গাছের চরিত্রে তিতাস, ওয়ার্ড কার্টিফের স্ত্রী সায়ন্তনী এবং
ভডকার্টিফের বৃদ্ধা মা পৌলমী। সাউন্ডস্কেপ ডিজাইনড বাই তন্ময়। আগামী পর্বে আরও এক গল্প নিয়ে হবে আরও এক গল্পালাপ।